মইনকে দেখে সেলের সামনে পাহারাদাররত কনস্টেবল দুজনে সালাম দিল। স্যার, এখানে আসার কারণ তারা জানে, তাই অবাক হলো না। মইন তাদের সালামের জবাব দিয়ে ভিতরে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল। ইনশিয়া ইরফানের চুল খামচে ধরে ঝাঁকুনি দিচ্ছে। ইরফান নিজে চুল ছাড়াতে না পেরে পাল্টা ধরল ইনশিয়ার চুল। হতভম্ব ইহানের চোখ বড় বড় করে ভাই বোনের দিকে তাকিয়ে আছে। মইন বিস্ময়ে তাকিয়ে দেখল ওদের কয়েক মুহূর্তে পরপর গম্ভীর স্বরে বলল, হেই, হোয়াটস গোয়িং অন? থেমে গেল দুজন, ছেড়ে দিলে একে অপরের চুল। ইনশিয়াও লাফিয়ে কয়েক কদম পেছনে চলে যায়। মইন রীতিমতো হতাশ এদের আচরণে। কথা না বাড়িয়ে ইহানকে বলল, যদি চাও আমার অফিসে এসো, এখানে পরিবেশ ভারী অদ্ভুত। ইহানকে দেখে ঠোঁট প্রশস্ত করে একটা হাসি দিল মইন। বিনিময়ে ইহান সামান্য হাসল। ক্যাবিনে ঢুকে চেয়ারে বসল ইহান। ইনশা মইনের ক্যাবিনের দরজা দাঁড়িয়ে আছে। তার দ্বিধা হচ্ছে ঢুকবে কি ঢুকবে না এটা নিয়ে। একটু আগেই ঘটনার সে লজ্জিত। মইনে পলক দৃষ্টি দিল ইনশার দিকে। ইহান তখন ঘাড় ঘুরিয়ে ইনশাকে বলল, কিরে আয়। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ইনশিয়া। পা মাথা অস্বস্তি নিয়ে বসল ইহানের পাশে চেয়ারটা। মইন মাত্র কয়েক পলক খুব নিখিতভাবে দেখে নিল ইনশিয়ার ভেজা গাল, ফোলা চোখ। টম্বায় বসে আছে মাথা নিচু করে। জানালার কাচ গলিয়ে শেষ বিকেলে কমলা রঙের রোদ এসে ভেজা গাল দুটো লালচে আবার এনে দিয়েছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না মইন। অদৃশ্য কেউ যেন হঠাৎ তাকে বলল, মইন, ইয়োর টাইম ইজ ওভার। এবার চোখ সরা। এত বেশি তাকিয়ে থাকাটা দৃষ্টিকূট। মইন চোখ সরিয়ে ইহানের দিকে তাকিয়ে বলল, বিধ্বস্ত লাগছে তোমাকে ইহান? ম্লান হাসলো, বলল, না কিছু। মইন বলল, লাগলো ভাইয়ের সাথে কথা হলো ভালো মতো? হ্যাঁ। কনস্টেবলের 3 কাপ চা দিতে বলে মইন আবারও ইনশিয়ার দিকে এক পলক দৃষ্টি দিল। তারপর ইহানের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের পরিবারের কিছু নির্দিষ্ট লোকে এতদিন অদ্ভুত ভাবতাম, এখন দেখছি সবাই অদ্ভুত। ইনশা মইনের এই কথায় মাথা তুলে একবার তাকালো। ইহান শুকনো গলা জানতে চাইল, আমিও অদ্ভুত? তুমি সবচেয়ে বেশি অদ্ভুত ইহান। চা খেতে খেতে ইহান স্মিত হাসল। মইন বলতে লাগলো, আমি ব্যক্তি ইহানকে চিনি, এই ভাই ইহানটা খুব অদ্ভুত। পুরোটাই আমার চেনা ব্যক্তি ইহানের বিপরীত। ইহান একবারও জবাব না দিয়ে ম্লান হাসল। মইন বলল, দুর্বল খুব ওর প্রতি? ঠিক দুর্বল না, আমার মনে হয় ওরা আমি ওরা। চায়ের কামে চুমুক দিয়ে মইন বুঝালো, আসলে এসব সম্পর্কের অনুভূতি ব্যাপারে কোনো আইডিয়া নেই। বিকজ আই নেভার হ্যাড এ ফ্যামিলি। আমি খুব কম ফিল করতে পারছি তোমাকে, তোমাদের ইউনো। একটু থেমে মইন আবারও বলতে লাগলো, ইরফানের কথা আসি। ওনারা এখনও কেস ফাইল করেনি, তবে তোমরা যদি জামিন করিয়ে নাও তাতে লাভ হবে না, সর্বোচ্চ 2 দিন বাইরে থাকতে পারবে। একটা লম্বা শ্বাস ফেলল ইহান। মুখমণ্ডল নিমিষে পাংশুবর্ণ হয়ে গেল। মইন তা দেখে বলতে লাগলো, কেন এতটা অধপতন কেন ইহান? মির্জাবাড়ির ছেলেও তোমার ভাই, শামীম বাবা, ইলহাম আঙ্কেল, ইসমাম আঙ্কেল, এত সুন্দর একটা পরিবার, এতটা অধপতন কেন? ইহান হাত থেকে চায়ের কাপ রেখে বলল, অ্যারিস্টটলের ট্র্যাজেডির সংখ্যা মনে আছে? আছে, এজন্য। অথবা আমার দিকটা আমি ক্লিয়ার করতে পারি। আমি না কখনো ভালো সোলজার ছিলাম, না কখনো ভালো অভিভাবক উঠতে পেরেছি। আই ওয়াজ এ লুজার দেন অ্যান্ড স্টিল আই অ্যাম। প্রমাণিত হলো। ইনশা বিবর্ণ মুখ নিয়ে দাদানের দিকে তাকায়। দাদান মলিন মুখটা তাকে ব্যথিত করে। মইন সপ্রসঙ্গ পাল্টে বলল, আফসোস হয় চাকরিটা ছেড়ে। না, ভালো লাগছে, সবাই খুশি আমার সিদ্ধান্তে। আর তুমি খুশি? দম বন্ধ লাগতো ওই ইনসিডেন্টের পর, এখনও লাগে সময় অসময়ে। থামল মইন। খানিক বাদে ইহানের মলিন মুখের দিকে তাকিয়ে বলল, ইরফানকে নিয়ে আমি কোনো হেল্প করতে পারবো না ইহান। আমার পেশাগত রীতি ছাড়া ব্যক্তিগত
জীবনে আমি কিছু রীতি মেনে চলি, তবে অ্যাজ এ ফ্রেন্ড আমি বলবো ওই ভদ্রমহিলাকে রিকোয়েস্ট করে দেখেও কি হয়। যদি কিছু না হয় তবে ইরফানের রায়ের কাগজের সিল বসাতে আমার হাত কাঁপবে। এছাড়া আর কোনো সহমর্মিতা পাচ্ছ না আমার থেকে? আই এম রিয়েলি ভেরি সরি ডিয়ার ফ্রেন্ড। শূন্য দৃষ্টিতে ইহান তাকিয়ে আছে মইনের দিকে। মস্তিষ্ক ফাঁকা লাগছে তার। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে বালক ইরফানের কিলকিল হাসি। চেঁচিয়ে বলা, দাদা এসো, আমার চোর পুলিশ খেলি। তুমি পুলিশ, আমি চোর। পারলে আমাকে অ্যারেস্ট করো দাদান, আমাকে জেলে ঢোকাও। পুনমীকে 2 চামচ স্যুপ খাইয়ে দিতে পেরেছে প্রেরণা। মেয়েটা কিছুই খেতে চায় না, শুধু চুপচাপ বসে থাকে। প্রেরণা প্রীতম মিস জেনি বহু চেষ্টা করেছে, একটু স্বাভাবিক কথা বলাতে পারছে না। এমন আতঙ্ক একটা রাত পেল মেয়েটা। বোনের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে প্রেরণা। গর্ব নয়, তবে প্রণমীর মতো ভুবন মোহিনীয় সুন্দরী তরুণী প্রেরণার আশেপাশে দেখে না। প্রেরণাও সুন্দরী, বয়স বাড়ার সাথে সাথে সে সৌন্দর্য ভাটা পড়েছে। দিনকে দিন চোখ ধাঁধালো সৌন্দর্য পাচ্ছে পুনমী। এই অমায়িক লাবণ্যতা পরিপূর্ণ মেয়েটা জীবনটা কত মলিন করে দিয়ে যাচ্ছে। কথাগুলো ভাবতেই হঠাৎ ইরফানের রাগি রাগি উগ্র চেহারাটা প্রেরণার চোখের সামনে ভেসে ওঠে। ঘৃণার দাঁতে দাঁত চেপে প্রেরণা পুনমী রেখে প্রেরণা ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে চলে আসে। ইনা চুপচাপ বসে আছে সেখানে। মেয়েটা সে সকাল থেকে খায়নি, বসে বসে ভেজা চোখ মুছছে বারবার। ওকে কিছুক্ষণ রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে প্রেরণা নিজের ঘরে যেতে নিল। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতে ভীষণ অবাক হয় যায় প্রেরণা। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আরও 13 জন ভদ্রলোক ভদ্রমহিলা। প্রেরণা হতভম্ব হয়ে বলে, আপনারা কারা? সবার সামনে দাঁড়ানো ভেজা চোখ নিয়ে একজন ভদ্রমহিলা বলেন, আমি শিখা ভট্টাচার্য, ইরফানের বন্ধু অধরার মা। প্রেরণা ঠায় দাঁড়িয়ে রইল। ভিতর থেকে প্রীতম ইনায়া মিস জেনি এসে দাঁড়ায় সেখানে। ইনায়া ওনাদের প্রত্যেককে চেনে। ভীষণ রকম হয়ে বলে, আন্টি আঙ্কেল আপনারা? সন্ধ্যা নাগাদ শান্তিনীরের ডক্টর এলো। বিকেল থেকে সেহার গায়ে জ্বর, প্রবল জ্বর, রীতিমতো কাঁপছে মেয়েটা। একটু পরপর শুধু জানতে চাইছে বাবা কেন আসছে না। শান্ত রওনা দিয়েছে ইতিমধ্যে। সেহা ঘরে পড়ি আর ইসমাম বসে আছে সেহার মাথার কাছে। স্বামীন আলো নিস্তালয়, নিস্তব্ধতা চেয়ে আছে এত বড় বাড়িটা। খাওয়া দাওয়া হয়নি কারো। ইলহাম মির্জা গো ধরে বসে আছে, থানায় যাবে না, কোনো উকিল সে হায়ার করবে না। আলো বারবার ইহানকে কল করছে ওদিকে কার কথা জানতে। ইহান কলটা রিসিভ করছে না। ফোনটা রেখে আলো সোফাতে গা এলিয়ে দিয়ে 2 চোখে পানি ছেড়ে দিয়ে নিশ্চুপ। কোনো শব্দ নেই তার কান্নায়। গোটা বাড়িটা আজ কেমন দম বন্ধ লাগছে। কেন গুমোট হয়ে আসছে চারদিক। ছেলেটার কথা ভেবে বুকটা খা খা করছে। কানে বাজছে ছেলেটার খুলসুটি মাখানো কথাগুলো। অদ্রিতা আলো, আমি তোমার শ্বশুর ইমতিয়াজ মির্জা বলছি। ডুকরে কেঁদে ওঠে আলো। পাগল ছেলেটা নিজের কত বড় সর্বনাশ করল। এই আক্ষেপে শেষ হয়ে যাচ্ছে সে। স্বামীন এসে স্ত্রীর পাশে বসে কিছুক্ষণ দেখল তাকে। একটা হাত কাঁধে রেখে নরম গলা বলল, কেঁদো না, ইহান যাচ্ছে উকিলের সাথে কথা বলতে, তুমি যাও ঋতুকে সামলাও। তক্ষুনি দোতলা থেকে স্তূপায় নেমে এলো ইলহাম মির্জা। আলোর দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলে, ভাবি ঋতুকে দেখেছ? ও বাড়িতে কোথাও নেই। অ্যাডভোকেট রিমনের চেম্বারে দীর্ঘ সময় বসে আছে ইহান এবং ইনসিয়া। তাদের সামনে 2 কাপ কফি। সুপরিচিত ক্রিমিনাল লয়ার রিমন তালুকদার স্বভাবের দিক থেকে যতটা দ্রুত ততটাই কৃপণ। লোকে মুখে শোনা যায় উনি এতটাই কৃপণ যে একটা টি ব্যাগ 2 বার করে ব্যবহার করেন। এই অতি সৎ ভদ্রলোক তবে উকিল হিসেবে পেশাদার এবং মেধাবী। ফাঁসির দড়ি থেকে আসামি বের করে আনা তার এবং হাতের খেলা।
সেই কৃপণ উকিল কখনোই মক্কেলের 2 পয়সা চা খাওয়াতে ইচ্ছুক নয়। তবে তার এই মক্কেল তার কাছে বিশেষ, সোনার ডিম পাড়া হাঁস। মির্জারা সোনার ডিম পাড়া হাঁসই বটে। ইহান বারবার হাতঘড়ির সময় দেখছিল। অ্যাডভোকেট রিমন তালুকদার হঠাৎ কেসে ইহান ইসমাম দৃষ্টি আকর্ষণ করে। তারপর গোঁফে হাত বুলিয়ে বলে ওঠে, সবই বুঝলাম মিস্টার মির্জা। এখন আপনাকে খোলাখুলি আমি 5টা লাইন বলবো। এই 5 লাইন ব্যতীত আমার কিছু বলার নেই। আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। ইহান ইনশিয়া নড়ে চড়ে বসে। কফি কাপে চুমুক বসিয়ে বেশ শব্দ করে কফিটা টেবিলে রাখে। একদলা থুতু এক্সট্রেটে ফেলে রিমন। ইনশিয়ার গা গুলিয়ে উঠল এই দৃশ্য দেখে। রিমন বলতে লাগলো, আপনার ভাইয়ের বন্ধুদের 1 সপ্তাহ জামিন হবে। বাকি রইল আপনার ভাই। আমি প্রমাণ করে দেব আপনার ভাই একজন সম্পূর্ণ মানসিক রোগী। একেবারে টাটকা প্রমাণ দেব আদালতকে। আপনারা নাকে তেল মেখে ঘুমাবেন শুধু। আপনার ভাইয়ের কোর্ট থেকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমার। কিছুদিন মেন্টাল হসপিটালে পড়ে থাকতে হবে আপনার ভাইকে। এই ধরুন সপ্তাহখানেক, তারপর ভাইকে একেবারে বিদেশ পাঠিয়ে দিবেন। একেবারে স্মুথ পরিকল্পনা। আপনাদের 30 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ইহান তাকিয়ে আছে রিমনের দিকে। রিমন বলতে থাকে, এত ভাবছেন কি? মির্জাদের পকেট ঝাড়া দিলে 30 লক্ষ টাকা এমনিতেই পড়ে যায়। যান, তবু সময় দিলাম, ভাবুন। 30 লক্ষ টাকা সপ্তাহখানিক পাগলের হাসপাতালে থাকা মানসিক প্রস্তুতি নিতে বলুন আপনার ভাইকে। যান। প্রেরণার হাত কপালে ঠেকে ধরে কাঁদছে অধরার মা শিখা। হু হু করে কাঁদছে ভদ্রমহিলা। বুক ফাটা আর্তনা করে বলে, মা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আউট অব দ্য সিটি উকিলের সাথে কথা বলে সাময়িক জামিন করাতে পারিনি। তুমি একটু দয়া করো, একটু। প্রেরণা নিশ্চুপ তাকিয়ে আছে অধরার মায়ের দিকে। তাকা তার লিভিং রুমে দাঁড়ানো প্রত্যেক মানুষের দিকে। নিজের সন্তান হয়ে আকুতি মিনতি করতে এসেছে যারা। শিখা বলতে লাগলো, 2 দিন মেয়েটা লকআপে আটকে থাকবে মা। ওর 1 সপ্তাহ পর বিয়ে। 7 বছর সম্পর্ক দুজন, বিয়েটা ভেঙে যাবে মা। প্রেরণা তখন নিশ্চুপ প্রীতমের পাশে দাঁড়িয়ে আছে। সৌভিকের বাবা একজন বিশিষ্ট শিল্পপতি। সে বলতে লাগলো, মা, জাস্ট টেল মি, ক্ষতিপূরণ হিসেবে কি চাও? আমরা প্রস্তুত, সবাই প্রস্তুত। তুমি শুধু অ্যামাউন্টটা বলো। প্রেরণা চোখ কপালে তুলে ফেলল। হতবাক হয়ে বলল, অ্যামাউন্ট? আঙ্কেল, একটা গোটা রাত মেয়েটা ভুগল। একটা ফাঁকা বাড়ি, এতগুলো ছেলে। ধরুন যদি গতকাল রাতে বিয়ে না হয়ে ভয়ঙ্কর কিছু ঘটত আমার অসহায় বোনটার সাথে, তখনও অ্যামাউন্টের কথা বলতেন? বলুন। প্রেরণা এই একটা কথাতে চুপ হয়ে যায় সবাই। শিখা তবুও কেঁদে বুক ভাসালো। প্রেরণা একজন মায়ের অমন কান্না সহ্য করতে পারছিল না। সে প্রীতমের দিকে তাকায় একবার। প্রীতমও দ্বিধা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। শিখা হুট করে প্রেরণার পায়ে পড়ল। হতকম্প প্রেরণা লাফিয়ে 3 পা পিছিয়ে যায়। আবার এসে শিখাকে টেনে তুলে 2 হাত শিখা বাহু ধরে উঁচু গলায় বলে, হচ্ছেটা কি আন্টি? আর ইউ আউট অব ইয়োর মাইন্ড? একটু দয়া করো মা, একটু। আজীবন কৃতজ্ঞ থাকবো। প্রবল বেগে কাঁদতে কাঁদতে বলল শিখা। প্রেরণা কিছুক্ষণ ঘুরে ঘুরে দৃষ্টি ফেরালো তার লিভিং রুমে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলা এবং ভদ্রলোকদের দিকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভিতর থেকে। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ক্লান্ত স্বরে অস্ফুট বলল, আপনারা যান। কাল সকালে নিজেদের গুণধর বাচ্চাদের বুকে ফিরে পাবেন। 1 নাম্বার আসামি রেখে বাকিদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেব আমি। যান, যান প্লিজ। আমি একটু বিশ্রাম নিতে চাচ্ছি। দোহাই লাগে আপনারা যান। বিশ্রাম নেওয়া আর হয়ে ওঠে না প্রেরণা। সন্ধ্যার দিকে প্রণমীর কাছে গিয়ে একটু শুয়েছিল শুদ্ধকে নিয়ে। প্রেরণা ভেবেছে প্রণমীর সামনে শুদ্ধর সাথে খুলসুটি করলে যদি একটু মেয়েটির সাড়া দেয়। প্রীতম বেরিয়েছিল তখন প্রণমীর পছন্দ পেস্ট্রি আনতে। প্রেরণা ফোন কল এলো সাব্বিরের। এত ঝামেলা প্রেরণা ভুলিয়ে বসেছিল রেস্তোরাঁর কথা। সাব্বিরকে বলেছিল দালাল দেখতে। কলটা রিসিভ করতে সাব্বির বলে, ম্যাম, গুড নিউজ। 2টো অপশন পেলাম। ঝিলবাড়ি নিউ টাউন মলের
9th ফ্লোর, আবার রিবানার 10th ফ্লোর। মেজাজ বিগড়ালো প্রেরণা, চেঁচিয়ে উঠল সাব্বিরের ওপর। আর ইউ আউট অফ ইউর মাইন্ড সাব্বির? ওটা ভাতের হোটেল আমার, কোনো আহাম্মক রিবানার 10 তলা আর নিউটাউনের 9 তলা নিয়ে ভাত খাবে, মাছি উড়বে আমার হোটেলে সাব্বির। তোমাকে গ্রাউন্ড ফ্লোর দেখতে বলা হয়েছে, বাণিজ্যিক এরিয়া, আর তুমি 9 তলা 10 তলা করছো। ভাই, এত জ্বালিও না আমাকে তোমরা সবার মতো। আমি ছাদ থেকে লাফ দেব। দেখো তবে একটু আমার প্রতি সহায় হও, একটু মন দিয়ে আমার কথা শোনো, সেই অনুযায়ী কাজ করবে। 2 দিনের মধ্যে একটা ব্যবস্থা করো, নয়তো মহাসড়কের পাশে সাপড়া দিয়ে হোটেল খুলবো। পরে করো সেই হোটেলের ম্যানেজারগিরি, ইউ ইডিয়েট। চেঁচিয়ে কথাগুলো শেষ করে হাঁপাচ্ছে প্রেরণা। ফোনের ওপাশে সাব্বির চুপসে গেল। ভীত কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাম, রাখছি। ফোন কেটে ধপ করে বিছানায় বসে পড়ল প্রেরণা। এশার আজান শেষ হওয়ার সাথে সাথে কলিং বেল বেজে ওঠে। নিজের রাগ নিয়ন্ত্রণ করে প্রেরণা গিয়ে দরজা খুলে দিতে দেখতে পায় দরজার বাইরে দাঁড়িয়ে আছে ঋতু। এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেরণা ঋতুর দিকে। অস্পষ্ট বিড়বিড়ালো, আন্টি আপনি? বলতে সময় নিতে পারল না প্রেরণা। ঋতু ভিতরে ঢুকে আচমকা প্রেরণার হাত দুটো আলগা ধরে কান্না ভেঙে পড়ে। এমনভাবে কাঁদছে ভদ্রমহিলা। প্রেরণা অ্যাপার্টমেন্টের দেওয়ালে আওয়াজ ভারী খেয়ে গুমোট হয়ে আসছে পুরো অ্যাপার্টমেন্ট। ক্লান্ত প্রেরণা ক্রন্দনরত ঋতুর দিকে তাকিয়ে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে। মুহূর্তে দ্বিগুণ ঘৃণা বেড়ে যায় ইরফানের প্রতি। কত বড় বাড়ির বউ, রাজাঘরে রানী বলা চলে ভদ্রমহিলাকে। ছেলের অপকর্মের দারুণ কতটা ভুগছে। প্রেরণার মতো তুচ্ছ মেয়ের হাত ধরে আকুতি মিনতি করছে। শুকনো মুখটা নিয়ে প্রেরণার দিকে তাকিয়ে থাকতে ঋতুর দিকে। ঋতু একটা দম নিল, অস্ফুট আওড়ালো, আমার ছেলেটাকে ক্ষমা করো মা। ঋতু একটা হাত ধরল প্রেরণা। এখন কথা বলার মতো শক্তি নেই তার গায়ে। ঋতুকে টানতে টানতে নিয়ে সোফায় বসালো। বিনম্র স্বরে বলল, বসুন আন্টি, শান্ত হন। ঋতু শান্ত হয় না, কান্নার বেগে শরীর কাঁপছে। আবারও প্রেরণা হাত দুটো ধরে বলল, ওকে তোমাদের ত্রিসীমানায় আসতে দেব না মা। তুমি একটু সহায় হও, আমার প্রতি হও আন্টি। কেন এমন অন্যায় আবদার করছেন? আপনি না মেয়ে, আপনি বুঝতে পারছেন না আমাদের কোথায় লেগেছে? আন্টি সারা রাত আমার বোনটাকে আটকে রেখেছে, মানসিক টর্চার করেছে। সব মানি মা, কিন্তু আমার মায়ের মন যে মানছে না। ছেলেকে ওভাবে দেখতে পারবো না আমি মরে যাব। প্রেরণা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, চুপ করুন আন্টি, শান্ত হন। এটা হয় না, এত বড় ক্রাইমের শাস্তি ওকে পেতেই হবে। ঋতু কান্না নিতে পারছে না প্রেরণা। ভীষণ যন্ত্রণা হচ্ছে মাথায়, আর ভালো লাগছে না এসব কিছু। ঋতু পূর্ণবার বলে উঠল, ওকে ক্ষমা করো, ওকে রিহাবে পাঠিয়ে দেব মা। কখনো তোমাদের পরিবারের কোনো ক্ষতিও করবে না। কিছুক্ষণ নিশ্চুপ ঋতুকে দেখে প্রেরণা বরফ ঠান্ডা গলায় বলে ওঠে, এটা অনেক আগে করা ছিল আপনাদের আন্টি। না আমার বোনটাকে ভুগত, না আপনারা ভুগতেন। কিভাবে মা তুমি বলো, কিভাবে করতাম? একসাথে বাড়ির 4টা বাচ্চা বড় হলো, একই পরিবেশ, একই শিক্ষা। ওর রাগটা ছিল বেশি, কিন্তু পরিবারটা প্রতিটা সদস্য প্রতি ওর খেয়াল দেখে কিভাবে বুঝতাম এই ছেলে এমন কাণ্ডজ্ঞানীর মতো করে বসবে একদিন। বোনদের ব্যথায় কাঁদে, ভাইদের কিছু হলে জান বের করে দেয়। প্রতিটা সম্পর্ককে নিখুঁতভাবে বহন করে ছেলেটাকে। কিছু ত্রুটি দরুন রিহাবে দিয়ে দেওয়া আদৌ সম্ভব? এটা পরিবারের পক্ষে পারে কেউ মা? সে তো তখন সম্ভব ছিল না, আজ সম্ভব হলো। প্রতিটা সম্পর্কে নাকি নিখুঁতভাবে বহন করে আপনার ছেলে, অথচ বিয়ের মতো একটা সম্পর্ক নিয়ে তামাশা করে দিল গুন্ডাদের মতো, শুধু মাত্র প্রীতম থেকে শোধ তুলতে। কথাটা শেষ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় প্রেরণা। তারপর উঠে দাঁড়ায়, ঋতুর হাত ধরে টেনে নিয়ে যায় পুনমের ঘরে। ততক্ষণে পুনমি ঘুমিয়ে গিয়েছে। গায়ে একটা লাল রঙের একটা ফ্রক, তার চুলে দুটো বেনুনি করে দিয়েছে মির্জেনি। ঋতু দেখেছে ঘুমান্ত পূর্ণিমাকে। প্রেরণা বলল, সাজ পোশাক দেখে একেবারে বাচ্চা একটা মেয়ের মতো মনে হচ্ছে না আন্টি?
ওর বয়স 18, তবু কিন্তু ও বাচ্চায় পৃথিবীটাকে চোখে বেশি দেখেনি, অনুভব করেনি নিজের মন দিয়ে। নিজের ভিতরে গুটিয়ে থাকা মেয়েটা সারাক্ষণ শুধু ছটফট করে একটু সবার মতো করে বাঁচবে, কিন্তু তা তো সম্ভব না জানেন। বেশ ভালো গান করে আমার বোন, এই দুনিয়ায় বলতে এইটুকুই। কেউ ওর গানের একটু প্রশংসা করলে কী যে ভীষণ খুশি হয়। ওর জীবনে আছে বা কি এইটুকু ছাড়া খুশি হওয়ার? আমি আর প্রীতম তো তবু বাবা আর মাকে দেখেছি, ও তো ওনাদের স্মৃতিও নেই। এতটুকু বয়সে মেয়েটা এতিম হয়েছে, 6 বছর বয়সে পুরুষ নিঃসঙ্গ রূপ দেখেছে, তবুও এই বাচ্চা মেয়েটা এ পর্যন্ত এসেছে। আপনি এখন বলুন আন্টি, মন থেকে বলবেন, কিন্তু দোহাই আপনার ছেলে কি ক্ষমার যোগ্য? আন্টিও দেখলো না মেয়েটা অন্ধ, অসুস্থ, একটা বাচ্চা বয়সী মেয়ে? দেখলো না আপনার ছেলে এত রাগ, এত ক্রোধ আমাদের উপরে? প্রেরণা গলা কাঁপে বলতে গিয়ে ইয়ানা এসে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দেখছে ননদ আর মেজো মাকে। ঋতু কাঁদছে। প্রেরণা আবার বলে, বলুন আন্টি, আপনার ছেলে কি ক্ষমার যোগ্য? একটা মেয়ে হয়ে যদি আপনি অকপটে বলতে পারেন, আমি এক্ষুনি গিয়ে ইরফানের নামে কমপ্লেন তুলে নেব, নিচে দাঁড়িয়ে থেকে ওকে বের করব লকআপ থেকে। ধীরতা প্রেরণার কণ্ঠে। ঋতু কিছু বলতে পারছে না, তার যে কিছু বলার নেই, শুধু মুখে আঁচল চেপে কাঁদছে। প্রেরণা ভীষণ মায়া লাগছে ঋতুর জন্য, এক হাতে আলগা ধরে সান্ত্বনা দিল, একটু দম নিন। ঋতু বলে, একটা মেয়ে আসেনি প্রেরণা, একজন মা এসেছে। ব্যক্তিত্বহীনতা মা, যে মায়ের কোনো আদর্শ নেই, শুধু বুক পড়ে সন্তানের জন্য যা, আর কথা বলতে পারছে না। ঋতু হাঁপাচ্ছে। প্রেরণা ঋতুকে ধরে রেখে ইয়ানার দিকে তাকিয়ে বলল, পানি নিয়ে এসো। ইয়ানা ছুটে যায় পানি আনতে। প্রেরণা ঋতুর দিকে তাকিয়ে চমকে ওঠে। এবার ঋতু টলছে, কেমন অদ্ভুত মুখভঙ্গি। প্রেরণা উৎকণ্ঠা নিয়ে বলে, আন্টি ঠিক আছেন আন্টি? ঋতু আর কিছু বলতে পারল না, প্রেরণার গায়ে ঢলে পড়ল। ইলহামের কল পেয়ে ইনশিয়াকে উকিলের চেম্বার থেকে বেরিয়েছে। বারবার ঋতুর নাম্বারে কল করে ঋতু পেল না ইহান। একটার পর একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুরছে সে, তার ওপর মাম্মার দুশ্চিন্তা। ওদিকে আগামীকাল থেকে পার্টির সম্মেলন, সে না হয় বাকিরা সামলে নেবে, একটু ভরসা। ইনশিয়া নিয়ে ইহান বাড়িতে ফিরছিল রাত 10টার দিকে। শেষবার গিয়েছিল থানার ভাইকে দেখতে। পথের মধ্যে ফোনে কল এলো প্রীতমের। ঋতু খবর পেয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে ইনশিয়া আর ইহান ছুটে গেল প্রেরণার অ্যাপার্টমেন্টে। অবচেতন ঋতুর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে প্রেরণা। ইনার হাতে পায়ে ম্যাসাজ করছে। স্টেজ নিতে না পেরে এমনটা হয়েছে খুব সম্ভবত। মিস জেনি তার টোটকা এনে প্রেরণার হাতে দেয়। প্রেরণা সেটা ঋতু মাথায় লাগিয়ে মুহূর্তে আওয়াজ ডাকে, আন্টি শুনতে পারছেন আন্টি? প্রীতম অদূরে শুকনো মুখে বসে আছে, একবার ঋতুকে দেখছে, একবার ইনায়াকে। ঋতুর জ্ঞান ফিরে আসার আগে ইহান আর ইনশিয়া এলো। প্রেরণার সাথে ইহান ইরফানের হয়ে কোনো অনুরোধ করল না, তার বাঁধল খুব, শুধু গম্ভীর কণ্ঠে, মাম্মাকে বলো বাচ্চামো করছো, চলো। প্রেরণা চেয়ে দেখল তাকে। ইহান শুকনো মুখে বলল, আসছি। ঋতু নিস্তেজ হয়েছিল বাকিটা সময়, শুধু শেষবারের মতো প্রেরণার চোখের দিকে আকুতি নিয়ে তাকালো। প্রেরণা অমন অসহায় দৃষ্টি দিয়ে চেয়ে থাকতে পারল না বেশিক্ষণ। চোখ নামে নির্লিপ্ত হয়ে থাকলো মেয়েটা। মনে বড় দোনাচল শুরু হলো প্রেরণার। ভীষণ বাজে অবস্থা সেখানে। রাত তখন 12টা বেজে 39। ক্লায়েন্টদের জমে থাকা কাজগুলো সম্পূর্ণ করলো প্রীতম। উঠে দাঁড়ায়। বিয়ের পরের দিনই রুম থেকে তার কম্পিউটার সরিয়ে গেস্ট রুমটাকে তার ওয়ার্কিং রুম করেছে। বেশি রাত জেগে কাজ করতে হয় প্রীতমের, ইনু ঘুমে অসুবিধা হয় তাই। লিভিং রুমে বাতি জ্বলছে পুনমের ঘরের বাতিও। নিশ্চয় আপু জেগে আছে সেখানে। প্রীতম গেল না আর ওদিকটায়, সোজা রুমে ঢুকে দেখল ইনু তখনও জেগে আছে, চুপচাপ শুয়ে আছে। সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে দরজা বন্ধ করে বাতি নিভিয়ে চশমা খুলে রেখে বেড সাইড
ল্যাম্প জেলে প্রীতম শুয়ে পড়ল বিছানায়। ঘাড় ঘুরিয়ে ইনায়াকে দেখল। ইনা নিশ্চুপ। প্রীতম ওকে দেখতে থাকলো। ভীষণ মায়া লাগলো মেয়েটির প্রতি। সারাদিনের কম ধকল যায়নি মেয়েটার উপর থেকে। এর পিছনে ছোটাছুটি, ওকে সামলানো, তার খেয়াল রাখা, রান্না করা, সবাইকে খাওয়ানো, শুদ্ধকে দেখভাল করা, পুনমের যত্ন, আরও কত কী। বড়লোকের দুলালি কখনো এত কাজ করেছে কিনা, এত দায়িত্ব পালন করেছে কিনা সন্দেহ। এই নরম হাতে কত কী করতেছে আজ। প্রীতম এগিয়ে গেল ইয়ানার কাছে। এক হাতে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ইয়ানা ঘাড়ে মুখ গুজে দিল এবং ওভাবেই থাকলো কিছু সময়। তারপর অস্ফুট বলল, শরীর খারাপ লাগছে? নির্লিপ্ত ইয়ানার কোনো জবাব দেয় না। তার কোনো নড়চড় নেই। প্রীতম মাথা তুলে ইয়ানার দিকে তাকালো। কয়েক পলক তাকে দেখে প্রীতম একটা লম্বা শ্বাস ফেলে ইয়ানার কপাল থেকে বলতে লাগলো, ইনু লিসেন, আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তির কারণে আমাদের দুজনের মধ্যে কোনো মান অভিমান আসুক বা দূরত্ব বাড়ুক। এমন দিন দেখার জন্য আমি সেই দিন পাগলামি করিনি। এতটা ঠুনকো নয় আমাদের সম্পর্ক, আশা করি। বাকিটা তোমার বিবেচনা। ইনায়া তাকালো প্রীতমের দিকে। পরপর ফুঁপিয়ে উঠে গলা জড়িয়ে ধরল প্রীতমের। আকুতি নিয়ে বলতে লাগলো, প্লিজ প্রীতম, একটু নরম হও। মেজো মাকে দেখলে আজ কি করে পারছো তুমি আর আপু এত কঠোর হতে? প্রীতম ইনায়ার হাত সরিয়ে দিয়ে উঠে বসলো ইনায়া। কাঁদছে সে। প্রীতম বলল, তুমি এত অবুঝ তো নও ইনায়া। একটা অন্যায় আবদার করছো। মানছি অন্যায় আবদার করছি, তাই তো বলছি বারবার, প্লিজ এবারের মতো মাফ করে দাও। বড় বাবা বলেছে রিহাবে পাঠিয়ে দেবে। ইনু সেটা পরের ব্যাপার, কিন্তু এখনও শাস্তি পাবে। ইনু কাল রাতে বিয়ে না হয়ে যদি অন্য কিছু হতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? একটা মেয়েকে একা পেলে একজন পুরুষের মাথাতে কত ধরনের চিন্তা আসে? নাকি তুমি অবুঝ? ইনা হতবাক হয়ে তাকিয়ে রয় প্রীতমের দিকে। তারপর বলে, কি হতে পারতো সেটা জানতে চাই না প্রীতম, কি হয়েছে সেটা বলতে চাই। পুনম সেফ আছে এবং দাদান শাস্তি পেলেও ওর কিছু হবে না, তাই না? তাই বলে শাস্তি দেব না? ক্ষমার ওপর আর কিছুই থাকে প্রীতম? দয়া চাইছি তো। দাদানকে সরিয়ে দেবে শহর থেকে। বড় দাদান পুনমের ধারের কাছেও ঘেঁষবে না সে। প্রীতম চুপ করে বসে রইল। ইনায়া বলতে লাগলো, তুমিও তো আমার সাথে মিথ্যাচার করেছিলে, আমি শাস্তি দিতে পারলাম? আমি তো ক্ষমা করেছি, কারণ সুযোগ দিয়েছি তোমাকে। দাদানকে একটা সুযোগ দাও। প্রীতম হতভম্ব হয়ে বলল, দুটো জিনিসে এক ইনু? ইনায়া চুপ হয়ে রইল। আচমকা ভীষণ রাগ উঠে গেল প্রীতমের। প্রীতম উঠে দাঁড়াতেই দাঁত চেপে হাত বাড়িয়ে ফ্লাওয়ার পটটা ছুঁড়ে মারল মেঝেতে। টুকরো টুকরো হয়ে ভেঙে গেল তা। ইনায়া কেঁপে উঠল। প্রীতম ধমকে বলতে লাগলো, মানে কি? আক্ষেপ হচ্ছে ক্ষমা করে আমাকে? মানে আমাদের ভাই বোনদের থেকে আশা করবে আমরা যেন ক্ষমা করে থাকি শুধু, আর তোমরা ভাই বোনরা ক্ষমা করে সেটা নিয়ে 3 বেলা খোঁটা দিতে ভুলবে না? আমি এমনটা বোঝাতে চাইনি প্রীতম। প্রীতম একটা লম্বা শ্বাস ফেলল। কয়েকটা কথা বাড়বে, ঝগড়া হবে, আর এই অবুঝ মেয়েটা অযথাই সেটাকে টেনে নিয়ে যাবে বহুদূর। নিজেকে নিয়ন্ত্রণ করে প্রীতম এস্তো পায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। ইনায়া সব কিছু তাকে দেখে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল বিছানাতে। সময় গড়া। একটু বাদে প্রেরণার মেসেজ আসে প্রীতমের ফোনে, ভাই একটু পুনমের ঘরে আয়। পুনমের মাথার কাছে বসে আছে প্রেরণা। ঘুম আসছে না দু চোখে। প্রীতম ঘরে ঢুকে বলল, কি ঘুমাচ্ছে না কেন? এদিকে আয়, কথা বলিস না। ঘুমন্ত পুনমের মাথায় হাত বুলিয়ে প্রেরণা ব্যালকনিতে গেল। প্রীতমও গিয়ে আপুর পাশে দাঁড়ায়। কিছু সময় নীরবতা পরে প্রেরণা প্রীতমকে বলে, কী রে, তোর সংসারে আগুন লেগেছে নাকি? প্রীতম চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেরণা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বকাঝকা করিস না, ছোট মানুষ, আর তাছাড়া ওর জায়গায় আমি হলে এভাবেই করতাম। একটু থেমে প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকায়। বরফ ঠান্ডা গলায় বলে, সব দেখলি শুনলি, বোধ হয় ভাবলিও।
এখন তোর মত দে। প্রীতম কিছুটা সময় নেয়, ঘাড় ঘুরিয়ে রুমের ভিতর ঘুমন্ত প্রণবের মুখটার দিকে তাকিয়ে একটা ঢোক গিলে নেয়। তারপর আস্তে ধীরে বলে, কমপ্লেন তুলে নেও আপু, আমি ক্লান্ত, আর কিচ্ছু বলতে পারছি না। দু ভাই বোন একই সাথে দীর্ঘশ্বাস ফেলে। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কাল যাবি আমার সাথে? মাথা খারাপ? আমি ওই উন্মাদকে দেখতে চাই না আর ইহজনমে। আপু পুরো সাইকোপ্যাথ। আবার আমাকে দেখলে বলবে, এই তুই আমাকে দয়া করে কমপ্লেন তো নিয়েছিস ব্লাডি বাস্টার? তোর সাহস কীভাবে হয় আমাকে দয়া করার? রোড সাইডের রাস্কেল। অবিকল ইরফানের নকল করে বলল প্রীতম। প্রেরণা এত দুঃখ, হতাশ আর মন খারাপের মধ্যে হেসে ফেল। প্রীতমের কথা শুনে হাসল প্রীতমও। দু ভাই বোন ইরফানকে নিয়ে কিছুক্ষণ হেসে নেয়। হঠাৎ করে প্রীতম কণ্ঠস্বর যায় পর নাই গম্ভীর হয়ে বলে, একটা সিদ্ধান্ত নিয়েছি আপু। কি? পনুকে আর ইনুকে নিয়ে আমি এই শহর থেকে চলে যাব। তুমি শুদ্ধ কিনে থাকতে পারবে না। অস্ট্রেলিয়ার চাকরিটা কনফার্ম হলে বউ আর বোনকে নিয়ে সেখানে সেটেল হব পরে। প্রেরণা তাকিয়ে আছে ভাইয়ের দিকে, নিচু গলায় বলো, ইনা মানবে? স্বামীর সিদ্ধান্তকে যদি সমর্থন নাই করতে পারলো তাহলে আমার কিছু বলার নেই আপু। ও যা চাইছে সেটাই তো আমি করছি। প্রেরণা চুপ করে রয়। প্রীতম আর কোনো কথা না বাড়িয়ে বলো, যাই বউকে তার ইনোসেন্ট কিউট মিউট সহজ সরল ভাইয়ের খবরটা দিয়ে আসি, নয়তো আজকে দেখে রুম সাগর বানিয়ে ফেলবে। ভাইয়ের মাথা হাত বুলিয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে প্রেরণা বলল, তোর আচরণ অবিকল ড্যাডির মতো। প্রীতম মেলান হেসে নিজের ঘরের দিকে গেল। ঘরে ঢুকে সে রীতিমতো অবাক। ইহানা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে। হতভম্ব হয়ে প্রীতম বলে, এসব কি? ইহানা কাঁদছে আর জামা কাপড় গোছাচ্ছে, সে চলে যাবে। প্রীতমের ভীষণ রাগ উঠল। রাগটাকে পাত্তা না দিয়ে এগিয়ে গেল ইয়ানার কাছে। নর্মস্বরে বলো, ধমকেছি বলে রাগ করছো? এজন্য চলে যাবে ছেড়ে? আচ্ছা, সে না হয় সকালে যাবে, তার আগে আমার একটা কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, বুঝলে তুমি? ঠান্ডা মাথায় কথা হচ্ছিল তখন। তুমি কিভাবে পারলে ফুলদানি ভাঙতে? এই সত্য করে বলো তো, তুমি তখন ওই ফুলদানি নিয়ে আমাকে মারতে চেয়েছিলে, তাই না? নাকি কান্নায়? প্রীতমের মাথাটা ঝিমঝিম করছে এমনিতে, তার উপর এই সমস্ত কথা। প্রীতমের ইচ্ছে করছে আটতলা থেকে লাফ দিতে। সে বহু কষ্টে পুনরায় নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাখে। নরম হয়ে বলে, আরে আমার একটা কথা শোনো ইনু। ইনা কোনো কথা শোনো না। ব্যাগ গুছিয়ে বালিশ নিয়ে ঘর থেকে বের হতে গেলে প্রীতম ওর হাত টেনে ধরে, কোথায় যাচ্ছ? আপুর ঘরে শুতে যাচ্ছি। শুভ না আমি তোমার সাথে। প্রীতমের ধাক্কা দিয়ে বেরিয়ে গেল ইনায়া। প্রীতম চুপচাপ বসে রইল। এ কোন মহাবিপদে পড়ল সে? প্রেরণা ইয়ানাকে দেখে অবাক হয়ে বলল, তুমি? আপনার সাথে ঘুমাবো আপু। কাঁদতে